বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে ১৬ বছরের এক কিশোরী। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত, টিমটিম করে জ্বলছে মোমবাতিগুলো। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে জিয়ান। জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স ২৮-এর কোঠায় হলেও দেখতে ২৫ বছরের যুবক। লম্বা চওড়া শরীর, উজ্জ্বল বর্ণের গায়ের রং, ধূসর রঙা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসল। সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া নয়নার চোখে মুখে ছড়ালো। মোবাইলের টর্চ অন করে বলে, বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয়, তা জানো না? নয়না চুপ করে আছে, শরীরে অসহ্য ব্যথা, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। বয়স কত তোমার? নাম কি? নয়না তবুও চুপ করে আছে, চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বোবা নাকি? কি জিজ্ঞেস করেছি উত্তর দাও। নয়না তবু মুখ থেকে কথা বের করল না। জিয়ান নয়নার বাহু ধরে বলে, নাম জিজ্ঞেস করেছি তো, উত্তর দাও। নয়না কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সুনয়না। তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? আমি জানি না। আমাকে বিয়ে কেন করলে? কবুল কেন বললে? তোমাকে সবুজের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি। ভালো না বাসি। আমি প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসেবে তোমাকেই পূরণ করতে হবে। কবুল যখন বলেছ, তখন তো আর নিস্তার নেই। বলেই নয়নাকে আবারও কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারবো না। অনেক ব্লাড আসছে, আমার শরীরেও ব্যথা হচ্ছে, প্লিজ ছেড়ে দিন। আর ব্যথা দেবেন না ভাইয়া। বয়স কত? ছেড়ে দিন আমাকে, আমি সত্যি বলছি আমি মরে যাব। জিয়া নয়নাকে বেডে রেখে লাইটটা অন করলো। নয়না আরো ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সা চেহারা লাল হয়ে আছে, চোখে লেপ্টে আছে কাজল, ঠোঁট জোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বশে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল, এখনো ব্লাড আসছে? নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো। নয়না উঠতে যেয়ে হোঁচট খেয়ে পড়ল। জিয়া নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো। নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল। জিয়া নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো। বেডের পাশে বসে নিজের ফোনে স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা! কে বলবে এই মেয়েটিই তাকে চরমভাবে ঠকিয়েছে? আসলে কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসার ঠুনকো! এরই মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। আমি কি তোমার চাকর? আমাকে কেন বলছো? নয়না জিয়ানের ভয়ে আরো ২ কদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায়। ফর্সা কাঁধে লাল তিলটা জ্বলজ্বল করছে। জিয়ান চোখ রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে? নয়না চাদর শক্ত করে ধরে বলে, আমার ড্রেস তো বাসায়, তাহলে তুমি এখানে কেন এসেছো? নয়না কিছু বলবে তার আগে জিয়ান নয়নার দিকে একটা টি-শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কাল একটা ব্যবস্থা করব। কিন্তু প্যাড? প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছে। বলো। পিরিয়ড। প্রথমবার তো, তাই ব্লাড বের হচ্ছে। এখন আর হবে না, চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি-শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল। ৬ ফুট লম্বা চওড়া বডি টি-শার্টের ভেতর নয়নার ছানাপোনা। জিন্সটা পরে ২ হাতে ধরে আবারও রুমে আসলো।
জিয়ান নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে, বা পাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন, বেড সাইড সুইচটা টিপে দিয়ে লাইটটা অন করলেন, ধমকে সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছো? তা মরেছেটা কে? এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মরেছে? মাহফুজা কতবার বলেছি, মেয়ের জন্মই হয় পরের ঘরের জন্য, আজ না হয় কাল পাঠাতেই হতো, তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি। আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়। সবসময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য, নয়তো তার পরিবারের জন্য। কিন্তু সেই সবে আমার মেয়েটাকে কেন কোরবানি দিলে? আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক, সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম, তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো? বাহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে? বলি কেন বলছো? মেয়ে আমার ভালো থাকবে। তা তো থাকবে, এখনো এসএসসির গণ্ডি পেরোতে পারলো না, সেই মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছো মেয়ে আমার ভালো থাকবে? তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটুও আঁচড় লাগলে আমি কাউকে ছেড়ে দেব না, জেলের ভাত খাওয়াবো সবাইকে, ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1টা 25। তখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতেই কল করেই বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভুরু কুঁচকে কলটা রিসিভ করলেন, গম্ভীর কণ্ঠে বলেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দায়। যেটা বলার জন্য কল করেছ, সোজা সেই পয়েন্টে আসুন। আমার মেয়েটা নাবালিকা, এখনো তার 18 বছর হয়নি, 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এইসব আমি কোন মুখে বলবো? ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কলটা কেটে দিয়ে বলে, নাইস জোকস। একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা? মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও, ছেলেকে আটকাও, রাগের বশে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে। তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা, কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না, না করবেই করবে। কি হলো রেজাল্ট? মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল, শেষে কি হলো? তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। এইসবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম, সবাই ওর ওপরে চাপিয়ে দিল সব। সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আড়মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাক মুখ কুঁচকে উঠে পড়ল। ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো। কি হলো, উঠছো না কেন? আম্মু, আমার পিরিয়ড চলছে, ঘুমাতে যাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসার কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছেই না।
দূর, আজ কি মান সম্মান এভাবেই যাবে? আপনার কিছু লাগবে? জি, এক প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাডের প্যাকেটটা প্যাক করে দিতে দিতে বলে, স্যার, নতুন বিয়ে করেছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছে? আরে স্যার, এইসব তো কমন ব্যাপার, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। আপনাকে কত টাকা দিব? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বলেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। বয়স কম? তাহলে বিয়ে দিল কেন? বাসায় বসিয়ে সাজিয়ে রেখে দিত। যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না। বিয়ে যেহেতু হয়েছে, বউ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না। কয়েকটা দিন সময় দাও, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি, তবে দুঃখিত, তোমার প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলশয্যা সেরে ফেলেছে। কথা শেষ করার আগেই জিয়ানের গালে ঠাস করে একটা চড় পড়ল। জিয়ান রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব। তুমি কি মানুষ আছো? মানুষের তো বোধ বুদ্ধি থাকে। নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে। কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছো, সারা জীবনের জন্য সে তোমারই অর্ধাঙ্গিনী, নিজের অর্ধেক অংশও তোমারও, তাই সেভাবেই ট্রিট করবে। বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকুও হারিয়ে ফেলেছো। তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, প্রেম করতে না। করেছো প্রেম, 1000 বার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না, তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি। কি লাভ হলো? সেই তো তোমার সাবেক প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই, বউ ছাড়া তুমি ফিরবে না। তো বউ যখন নিয়েই এসেছো, তার যত্ন করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটা কে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে। জিয়ান রাগে টগবগ করতে করতে দোতলায় আসলো। দোতলায় সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার ভাসটা পা দিয়ে ফেলে ভেঙে ফেলল। ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে সুনয়না জামার ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবারও সেই দিকে পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ের ওপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়েল করা সহজ নয়। তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকুও নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এইটুকু বলে ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না, কিন্তু এই লোককে দেখলেই কেমন যেন ভয় হয়। নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয়। আমরা হামারা রুম হামারি মর্জি। অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি। মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। সাথে সাথেই ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মুখের ভেতর কেমন যেন ধুকপুক ধুকপুক করছে। নয়না শাড়ি দুই হাতে কোনো মতে হেঁটে অশ্মের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না দুকদম পিছিয়ে গেল। জিয়ান দুকদম এগিয়ে আসলো, ভীত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন, কি করছেন? জিয়ান হুট করেই শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়না চোখটা বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে।
ভেঙে ভেঙে বলল, প্লিজ ছাড়ুন। হুম, অসভ্যতা করা এখনো বাকি, বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলল, উফ, বড্ড আদুরে তুমি। বিয়ে যখন হয়েছেই বাসরটাও সেরে ফেলি। এত কিউট টেডি বিয়ারের মতো বউটাকে আদরে আদরে ভরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কয়দিন টেকে। নয়নার বন্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোমার মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর, ফিরেও তাকায় না। বলেই ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, আগামীকাল রিসিপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হঠাৎ করে এমন হওয়ায় শাড়ি পুরোটাই এলোমেলো হয়ে গেল। জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, টেবিলের ওপরে প্যাড রাখা, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি শাড়িটা ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়নার শাড়ি পেঁচাতে লাগলো। না, কোনোভাবেই আগা মাথা মেলাতে পারছে না। ধুর, এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পরা হবে না। কিন্তু আমি পরবো কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো, তারপর নিজের খুরফাতি বুদ্ধি কাজে লাগিয়ে পরার মতো ড্রেস বানিয়ে নিল। প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো। প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেইরি মিল্ক চকলেটগুলো দেখে বেশ অবাক হলো নয়না। মনে মনে বলে, লোকটা কি এই আধবুড়ো বয়সে চকলেট খায়? এমন রসকসহীন মানুষ চকলেট কি করে খেতে পারে? চকলেট খাবে সুইট কিউটি মিষ্টি হৃদয়ের মানুষ। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করলো। জিয়ান চলে যেতেই মিতা বেগম বলে, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? একদম চুপ থাকো। এইসব কিছুর জন্য একদম দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছে ছেলেটাকে। বয়স, বাবা মায়ের সামনে বয়স আবার কি? অন্যায় দেখলেই কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়ি থেকে কল করে বলে দাও কাল এখানে রিসেপশন, সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে। এখনকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চৌধুরী পরিবার হাতছাড়া তো করা যায় না। ডার্টি গেম খেলেছে। দোষ তো তোমার ছেলেরও আছে, সেটাও তোমার ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে, তখন তুমি বললে দয়া করে ভরা আসরের সিন ক্রিয়েট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তুই কি আসলেই মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছিস? চুপ কর, মেজাজটা এমনিতেই খারাপ, আর খারাপ করিস না। নিকোটিনে শেষ টান দিয়ে বলে, করতেই পারলাম কই। তাহলে কি করেছিস? এই অবস্থা কি করে হলো? আরে তেমন কিছু করিনি, টেনে রুমে নিয়ে এসেছি, জোর জবরদস্তি করেছি। পুরোটা কমপ্লিট হওয়ার আগেই মেয়ে বেহুশ। তুই এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করেছিস? মেয়েটা বাচ্চা ব্রো, রাখ তোর বাচ্চা। 6 মাসের বাচ্চার মা হয়ে যাবে আর বাসছে বাচ্চা। একটা বাচ্চা মেয়েকে কোন বাবা মা বিয়ে দেয়? আমার ওর বয়সের ডিফারেন্স জেনেই দিয়েছে। জাহিন, তুই তো আমার বন্ধু জাহিন না? আমি যে জাহিনকে চিনি সে তো মেয়েদেরকে সম্মান করে, ভদ্র প্রকৃতির একজন আদর্শ পুরুষ। ভদ্রতা, ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বাড়ির উঠোনে। কি দোষ ছিল আমার? ভালোবেসেছিলাম এইটুকু। সবার বিরুদ্ধে যে বিয়ে করে নিজের অর্ধাঙ্গী বানাতে চেয়েছিলাম, এটাই ভুল? সে- এখানে সুনয়নার দোষটা কোথায়? সাপের বংশে মানুষ আসবে কোথা থেকে? ওরা সব কয়টাই সাপ, তাই 20 দাঁত আগেই উপড়ে ফেলবো। ভাগ্যিস পিরিয়ড শুরু হয়েছে, নয়তো আমি ওর এমন হাল করতাম জীবনে অন্য কোনো পুরুষের কথা চিন্তায়ও আনতেও ওর রুহু কেঁপে উঠত। তুই যাচ্ছিস কবে? তোর ছুটি শেষ কবে? সিগারেট ধরাতে ধরাতে বলে,
5 দিনের ছুটি, 3 দিন শেষ, আর 2 দিন বাকি আছে। আচ্ছা, লাবিব কই? ওরে তো আমার বিয়ের দিন থেকে দেখছি না। মোবাইলও সুইচড অফ। লাবিব গ্রামে গেছে। লাবিবের কথা ছাড়, আমার কথা শোন। মেয়েটাকে 1 বছর সময় দে। এবার এসএসসি দিবে, সেটা শেষ করুক। ততদিনে তোর সাথে ওর সম্পর্কটা মজবুত হোক। এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে করে তোকে ছেড়ে যেতে বাধ্য হয়। দ্রুত উঠে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে আসলো নাহিদের রুম থেকে। সোজা বাসায় এসে নিজের রুমে ঢুকলো। খাটের উপরে তাকিয়ে দেখে খাটের উপর বসে চকলেট খেতে ব্যস্ত নয়না। শার্টের কলার বেঁধে পায়ের কাছে বেশ খানিকটা স্পষ্ট। ঝাঁঝালো কণ্ঠে ডাকলো, এই মেয়ে। ভয়ে চকলেট মুখের পাশে লেপ্টে গেল। হাত প্যাঁচানো নিয়ে চকলেট লুকিয়ে রাখলো। তোমার সমস্যা কি? সবসময় নিজের শরীর দেখানোর চেষ্টা করো কেন? এসব কি পরেছো? শাড়ি কই তোমার? নয়নার বলতে ইচ্ছে করলো, আমার নাম সুনয়না, নট মেয়ে। চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মনে মনে এইসব ভাবছে। কি হলো? উত্তর দাও। শাড়ি কোথায় তোমার? নয়না উঠে দাঁড়িয়ে বলে, এই তো। পুরো শাড়ি পেঁচিয়ে কোমরে গুজে রেখেছে। দাঁড়ানোর ফলে শার্টের হাতাটা ভেতরের হাত দুটো হারিয়ে গেছে। জিয়ানের এবার রাগ না হাসি আসছে। সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলল, আসলেই তো বাচ্চা লাগছে দেখতে। মুখে চকলেট লেপ্টে আছে। শাড়ি এমনভাবে পেঁচিয়ে রেখেছে, 2 কদম হাঁটলেই উষ্ঠা খেয়ে পড়বে। বুঝলাম না, পুরো পরিবার কি আমার সাথে আবার এক ধোঁকা করলো? বিয়ের দিনে তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চামি লাগেনি। এই মেয়ে, এই দিকে এসো। নয়না বারবার হাত দুটো ওপরের দিকে ওঠানোর চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করে মোটামুটি হাত দুটো কাবু করতে পেরেছে। শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলেই বেডের ওপর থেকে ধপাস করে পড়ে যেতে নিলে জিয়ান ধরে ফেলে। জিয়ানের গলা জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নয়না। মনে মনে বলে, হায় আমার রণবীর কাপুর। জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয়। নয়না জোরে বাবা গো বলে জোরে একটা চিৎকার করে ওঠে। আরে, চিৎকার দেওয়ার আগেই জিয়ান নয়নার মুখ চেপে ধরে। মনে মনে নয়না বলে, তুই একটা ভিলেন। তোকে আমি এমন শিক্ষা দেব, খালি আর একটু সাহসটা আমার বাড়ুক। রুমের মধ্যে বসে না থেকে যাও, মেয়েটার কাছে যাও, খোঁজ নাও, মেয়েটাকে দেখো। তোমার ছেলে তার অবস্থা কি করেছে। দরকার পড়লে ডাক্তার খবর দাও। ডাক্তার সুলতানা পারভিনকে কল করলেই চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো। মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে। এসে দেখে নয়নার নিচে পড়ে আছে। জিয়ান তার খুব কাছে, মুখ চেপে রেখেছে। মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো। মিতা বেগম দ্রুত এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার এ অবস্থা কেন মা? নয়না আর চোখে জিয়ানকে দেখে তাকাচ্ছে। রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্টটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। আসো, আমি পরিয়ে দেই বলে নিজের আঁচল দিয়ে নয়নার মুখে লেপ্টে থাকা চকলেটটা মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আচ্ছা, সকালে তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছেন, যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না নয়না। শরীর খুব ব্যথা করছে? আমাকে বলো, তোমার কি সমস্যা হচ্ছে? আমি আপনার সাথে থাকবো আন্টি। আচ্ছা ঠিক আছে, তবে জানো তো, বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসাযোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামছে ধরল। গতকাল রাতে তার সাথে যা হয়েছে
এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো? মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটাও খারাপ না। যে রূপ তুমি দেখছো সেটা তোমার বোনের উপরে রাগ ক্ষোভ থেকে। তবে জানো, তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগটাকে মোচন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সহযোগিতা করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসছি। মিতা বেগম চলে যেতেই নয়না নীলাঞ্জনার কথাটা মাথায় আসলো। আচ্ছা, নীলাঞ্জনা আপি তো লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো, তাহলে এই তিতো করলার সাথে কি সম্পর্ক? নীলাঞ্জনা আপি কি টু টাইমিং করতো? কেন এমনটা করলে আমার সাথে নীলাঞ্জনা আপি? কেন করলে? তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা মোবাইল দেখতে পেল। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটনে ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনে দুজন কপত কপতি হাস্যোজ্জ্বল পিক ভেসে উঠল। এটা তো নীলাঞ্জনা আপি আর তিতা করলা। দুজনে এতটা ক্লোজ, তার মানে আমি যা ভাবছি তাই? মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছো মেরে নিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলে, সাধারণ বোধ বুদ্ধি নেই? পারমিশন ছাড়া কারোর পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। আপনি নীলাঞ্জনা আপুকে কতদিন ধরে চেনেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ পড়তেই চোখ গেল গলার দিকে রক্ত জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের ওপর। মনে একজন রেখে ঘরে কেন আমাকে আনলেন? মলিন কণ্ঠে বলল নয়না। তোমার বয়স কত? পেছন থেকে মিতা বেগম বলেন, 16 বছর। এখন মনে হলো বইয়ের বয়স জানতে হয়? বিয়ের আগে জানতে হয়, বিয়ের পরে না। সরি আম্মু, আমার ভুল হয়েছে। আমি আমার ভুলটা শুধরে নেব আজই। সুনয়নাকে ওদের বাসায় ফেরত দিয়ে আসবো। লাবিব নীলাঞ্জনার পিঠের চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেল। কোমরে হাত রেখে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার প্রিয়তমা। নীলাঞ্জনা কিছুটা সরে দাঁড়ালো। লাবিব কতবার বলবো, বিয়ের আগে আমার এসব পছন্দ না। আমরা বিয়েটা কবে করছি? করছি না আমরা বিয়ে। ভালোবাসি আমি তোমাকে। কি অদ্ভুত, তোমাকে টাচ করলেই তোমার শরীর জ্বলে ওঠে। তা তো উঠবেই। পাইলট জিয়ান রেজা চৌধুরী খুব মিস করছো বুঝি? এতই যখন রেজার জন্য প্রেম উথলে পড়ে, তাহলে আমার সাথে আসলে কেন? রেজাকে বিয়ে করে এখন হানিমুন সেরে ফেলতে? নীলাঞ্জনা ঠাস করে লাবিবের গালে চড় বসিয়ে দেয়। আমার এখন মনে হচ্ছে আসলে আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? আমি তোমাকে কি বলেছি? জাস্ট এতটুকুই তো। এ সম্পর্কে আমরা বিয়ের পরে জড়াবো পবিত্রভাবে। যে পুরুষ শরীরে পাগল হয় সে তো কখনো ভালোবাসতে পারে না। তার নেশা শরীর। শরীর পেলে একদিন ঠিক তার নেশা কেটে যায়। আমি আজ এক্ষুনি বাসায় চলে যাব। তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না। আমার পরিবার আর আমার যা মান সম্মান যাওয়ার তা তো ধুলোয় মিশে গেছে। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না। লাবিব নীলাঞ্জনার হাতটা ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। কি করব বলো? তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে নিজের মধ্যে তোমাকে মিশিয়ে নিতে। আজই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না লাবিব। আমার মনে হচ্ছে তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। এভাবে বলছো? বলছি তো ভুল হয়েছে। এই কান ধরে সরি বলছি, প্লিজ এবারের মতো সরি অ্যাকসেপ্ট করে নাও ময়না পাখি। করতে পারি এক শর্তে। কি শর্ত বলো ময়না পাখি? তোমার জন্য এই অধমের জানও হাজির। কথা দাও, আমাদের মাঝে কখনো তুমি জিয়ানকে টেনে আনবে না। আমি যদি ওকে সত্যি ভালোবাসতাম তাহলে ওরে ছেড়ে তোমার কাছে আসতাম? জিয়ান আমার স্কুল লাইফের ভালোবাসা। তখন আমি নেহাতি বাচ্চা ছিলাম।
আবেগে ভেসেছি। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনুভব করেছি, হ্যাঁ, এটাই ভালোবাসা। লাভ ইউ, আমার ব্যক্তিগত ময়না পাখি। এবার যাও, বিয়ের আয়োজন করো। তুমি নাস্তা করে রেডি হও, আমি কাজে নিয়ে আসছি। অপেক্ষায় রইলাম প্রেমিকা থেকে প্রিয়তমা স্ত্রী হওয়ার। আম্মু, আমি সত্যি দুঃখিত, সুনয়নার বয়সটা যে এত কম আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি আমার ভুল শুধরে নেব। তোমার কি বিয়েটাকে ছেলেখেলা মনে হয় জিয়ান? বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। এটা তোমার কিনে আনা কোনো শোপিস না। ভালো লাগলো কিনে আনলে, ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলে। তুমি যথেষ্ট ম্যাচিওর, তাই নিজের জ্ঞান কাজে লাগাও। বোকাদের মতো কাজকর্ম করার কোনো মানেই নেই। নয়না, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। যাওয়ার সময় জিয়ানকে বলে গেল, আমি যাব আর আসব, ওর সাথে কোনো রকম মিসবিহেভ করবি না। নয়না বেডের এক কোনায় বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো। বাপরে, রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেওয়ালের রং পর্যন্তও সাদা। এত শুভ্রতায় জড়ানো মানুষ এমন খারাপ হয়? এই মেয়ে শোনো, প্রথমত আমার নাম সুনয়না, নট এই মেয়ে। তুমি না বাচ্চা? বাচ্চা কাকে বলে জানেন? মন চাইলেই আপনি যার গাল টেনে দিতে পারেন, কোলে নিতে পারবেন তাকে। আমাকে দেখে কি মনে হয় বাচ্চা? পুরো 33 কেজি ওজন আমার, আর বয়স 16। শো, বাচ্চা আর এই মেয়ে দুটোর কোনোটাই আমার সাথে যায় না। তার মানে তুমি ইচেড়ে পাকা? আপনি যাই বোঝাতে যান, আমি বুঝবো না, কারণ আপনি জিলিপির প্যাচের চেয়েও কঠিন প্যাঁচানো। আর ভাববেন না আমি ভীতু, আমার কিন্তু অনেক সাহস জানেন। আমার ক্লাসের রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতে। আপনি বড় তাই কিছু বলিনি, কাল রাতে যা করেছেন আপনার নামে মামলা করা উচিত। মামলা হইলেই পরে দেখো থানায় নিব। উফ, আমি তো ভীষণ ভয় পেয়েছি। আপনার মুখে গান মানায় না, আপনার মুখে করলার মতো তেতো কথা মানায়। এই, আপনাকে আন্টি ছোটবেলায় মুখে মধু দেয়নি? তুমি তো বড্ড বেশি কথা বলো। তোমাকে আজই আমি বাসায় দিয়ে আসবো। বয়সের চেয়ে কথা বেশি শিখেছ পিচ্চি কোথাকার। একদম পিচ্চি বলবেন না। জিয়ান হুট করে নয়নাকে কোলে তুলে নিল। এই ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। নয়নার গালে পরপর দুটো চুমু খেলো, এরপর বেডে বসিয়ে দিয়ে বলল, বাচ্চাদের এভাবেই কোলে নিয়ে আদর করতে হয়। মনে মনে নয়না বলে, নেহাতি 6 তলা বিল্ডিং এর মতো দেহ আর লম্বা, নয়তো আমি বোঝাতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন। জিয়ান নয়নার সামনে বসলো, প্রথমবার নয়নার দিকে নজর দিল, ভালোভাবে লক্ষ্য করলো হলদে ফর্সা গায়ের বরণ, পিঙ্কিশ পিঙ্কিশ এক জোড়া ঠোঁট, হরিণের মতো টানা টানা এক জোড়া চোখ, চেহারা জুড়ে অদ্ভুত সরলতা। হঠাৎ কপালের ডান পাশে চোখ পড়তেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। ঠিক নীলাঞ্জনার কপালের ডান পাশে যেখানে তীর, নয়নারও ঠিক সেম। আপনি রেগে যাচ্ছেন কেন? আমার ভয় করছে। জিয়ান হুট করে নয়নার চুল মুঠো করে ধরলো। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে। এই রূপের জালে আমাদের মতো ছেলেদের জীবন ধ্বংস করে দিস। তোদের এমন অবস্থা করা উচিত যাতে করে আর কোনো ছেলের জীবন নষ্ট না হয়। ভালোবাসাকে তোদের কাছে খেলনা মনে হয়? নয়না ব্যথায় কুঁকড়ে উঠল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুকণা। ব্যথাতুর কণ্ঠে অনুনয়ের সুরে বলল, প্লিজ ছাড়ুন, আমার লাগছে। মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বলে, জিয়ান, এসব কি হচ্ছে? মানা করেছিলাম তো ওর সাথে মিসবিহেভ করতে। হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলের ওপরে রেখে নয়নাকে আগলে নিলেন বুকে। জিয়ান ততক্ষণে রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। দাঁড়াও। মিতা বেগমের কণ্ঠ শুনে স্থির হলো জিয়ানের পা। আম্মু প্লিজ, এখন এই মুহূর্তে আমার কোনো রকমের জ্ঞানের বাণী শোনার মন মানসিকতা নেই, বা ধৈর্য, কোনোটাই নেই। আমাকে একটু একা থাকতে দাও। তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো। আজ তুমি যেটা করলে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো সন্তান আমার গর্ভে ধারণ করেছি। এইটুকু একটা মেয়ে, তুমি ওর উপরে শারীরিক মানসিক টর্চার করেই যাচ্ছ। তোমার প্রেমিকা তোমাকে ধোঁকা দিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে,
তাতে এই নিষ্পাপ মেয়েটা কি দোষ? আর কোন মেয়ে এমন মেজাজ সহ্য করবে? মেয়েটা ঠিক ডিসিশন নিয়েছে তোমাকে ছাড়ার। আর হ্যাঁ, মনে রেখো, ও আজ থেকে আমার মেয়ের মতো। জীবনে দ্বিতীয়বার ওর গায়ে আঘাত করার কথা চিন্তাও করলে তোমার মতো ছেলেকে অস্বীকার করতে আমি দুবার ভাববো না। জিয়ান বাহিরে এসে সোজা চিলে কোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আচ্ছা, ছেলে মানুষের হৃদয় ভেঙে গুড়িয়ে গেলেও কি তাদের কান্না করা মানা? আমি কি দোষ করেছিলাম? শুধুমাত্র নীলাঞ্জনাকে ভালোবাসতাম। আমি তোমাকে কিভাবে বোঝাবো আম্মু? নীলাঞ্জনাকে আমি খোলসের আড়ালে থাকা মুক্তার মতো যত্নে রেখেছিলাম। নিজে শত আঘাত সহ্য করলেও কখনো ওর শরীরে সামান্য আঁচড়ও আসতে দেইনি। কেউ কোনো কেন বোঝো না, ছেলেদেরও হৃদয় আছে। তাদের হৃদয়ের রক্তক্ষরণ কেউ কেন দেখতে পায় না? তারাও পুড়ে বিরহের অনলে। সেই দগ্ধ হৃদয়ের আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করে না। কেন? কেন? তুমি ভুল ছিলে না। তুমি ছিলে সদ্য ফোটা সুভাষিত ফুল, যার ঘ্রাণের মাদকতা আমাকে নিঃস্ব করে দিয়েছে। রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই। জিয়ান পা টিপে টিপে রুমে আসলো। বেডের উপরে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী। শাড়ি সরে যে কিশোরীর উন্মুক্ত করেছে শরীরের বেশ খানিকটা অংশ। আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে। চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনের ছিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসল। জিয়ান খানিকটা ভয় পেল। কিছু সময় সেভাবেই রইল। বুঝতে পারল ঘুম ভাঙেনি। আলতো করে হাতটা সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। রাতের নীরব রাস্তা। দূরে একটা কি দূরপাল্লার বাসের শো শো ক্ষীণ আওয়াজ। সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। খুব দ্রুত ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিল, তারপর নিজেই ঠিক করে রাখলো। বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার হতে হয়। নয়নার মাথাটা গাড়ির সিটে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান। গাড়ির কাগজপত্র সব দেখায়। একজন অফিসার বলে, আপনার সাথে গাড়িতে উনি কে? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তার প্রমাণ কি? আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরবো? বলছি যখন ও আমার ওয়াইফ, তখন অবশ্যই আমার ওয়াইফ। প্রমাণ দেখান, তারপর বিশ্বাস করব। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? গত সপ্তাহের শুক্রবার। আজ তো রবিবার। নিশ্চয়ই আপনার ফোনে বিয়ের পিকচার আছে, সেটা দেখান। দেখুন স্যার, আমি একজন পাইলট। তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে। আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আপনার বাসায় কারোর সাথে কথা বলিয়ে দেন। আর আপনি যেই হন না কেন, আইন সবার জন্যই সমান। হতেই পারে মেয়েটিকে আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। একজন যে জানালার কাছে বাড়ি দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। জিয়ান দ্রুত করে গাড়িতে এসে নিজের গায়ের শার্টটা খুলে নয়নার গায়ে পরিয়ে দিয়েছে। নয়না ঘুম ঘুম চোখ দুটো কোনো মতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আর ব্যথা দিবেন না। একদম চুপ, একটাও কথা বলবে না। বাহিরে পুলিশ, শাড়ি তো খুলে রেখেছ অর্ধেক। আমার ওয়াইফকে এই অবস্থায় অন্য কেউ দেখবে। নয়না জোরে চিৎকার দিয়ে বলে, কে আছো, বাঁচাও। বাহিরে পুলিশের লোকেরা বলতে থাকে, গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। একটা শব্দও করবে না, চুপ করে থাকো বলেই শার্টের বাটনটা লাগিয়ে দিল। তোমার বাবার নাম্বার বলো। বাবা? এত রাতে? হ্যাঁ, তোমার বাবা। আপনি না চৌধুরী বংশের ছেলে? তো বলুন, আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনাদের চাকরি খেয়ে দেব। জাস্ট সাইলেন্ট। যেটা বলেছি সেটা করো। ফোনটা দিন, নাম্বারটা উঠিয়ে দেই। যেটা বলেছি সেটাই করো। এরপর বের হয়ে এসে বলে, আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্র মানুষদের অসম্মান করা? না, আমাদের ডিউটি দেশ ও জনগণকে নিরাপত্তা দেওয়া। আমরা সেটাই করছি।
জাস্ট ওয়েট। কল করলো মাহবুব তালুকদারের নাম্বারে। কল ঢোকার আগেই কেউ একজন মোবাইলটা নিয়ে কল কেটে দিল। তুমি বাহিরে এসেছো কেন? তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একাই লড়াই করবে আর আমি ঘুমিয়ে থাকবো? জান, আমি সুনয়না তালুকদার, পিতা মাহবুব তালুকদার। এই যে 2 দিন আগে শুক্রবার গেল, সেই দিনটাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন। আমরা হাজবেন্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম। এতে আপনাদের সমস্যা কি? আচ্ছা ম্যাডাম, সরি, তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না। সুনয়না রাগী কণ্ঠে বলল, আপনার বউয়ের সাথে নিশ্চয়ই আপনি বেমানান, তাই এইসব উল্টাপাল্টা কথা বলছেন। এই চলো তো, সময় নষ্ট না করে, বলেই জিয়ানের হাতের মধ্যে হাতটা রাখলো। গাড়িতে এসে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আসলে আমি অনেক সাহসী, কিন্তু সমস্যা হলো আমার আরেকটু সাহস দরকার, তারপর আপনার সাথে বোঝাপড়া করব। এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল জিয়ান। বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল। এভাবে দেখার কি আছে? আপনারই তো বউ, না চাইলেও সারা জীবন এই মুখটাই দর্শন করতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? সরি, নয়না অবাক হয়ে বলে, আপনি কিছু বললেন এই মাত্র? সরি, আমি আসলেই দুঃখিত। আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করা। তোমার তো এখানে কোনো দোষ নেই, উল্টো আমাদের মাঝে তুমি ফেঁসে গেছো। রিয়েলি, সত্যি সুনয়না, আপনি সরিও বলতে পারেন? এক কাজ করুন, আপনার সরির আচার বানিয়ে ধীরে ধীরে এক চামচ করে খেয়ে ফেলুন। আমি তোমাকে একবারের জন্যও রেখে যাব না এখানে। খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে। দেখুন, আমার এইটুকু মাথা, তাও আবার বিশাল চুল, তার ভেতরে খোলস, খোলসের ভেতরে এইটুকুন বুদ্ধি। আর তাই সহজভাবে বলুন মিস্টার পাইলট, খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো। যা ইচ্ছে করুন, আগে আমাকে বাসায় দিয়ে আসুন। না, আমি বাসায় যাব না। আপনি এক কাজ করুন, আমাকে কোনো হোস্টেলে রেখে আসুন। আর ইউ ক্রেজি? হঠাৎ করে চোখটা অশ্রু টলমল নেত্রে তাকিয়ে বলে, জানেন, আমি না ধর্ষণ সম্পর্কে পত্র পত্রিকায় পড়েছি, টিভিতে নিউজ দেখেছি, কখনো কল্পনাও করিনি সেই সব কিছুর ভিকটিম আমি নিজে হব। আমার আপনাকে দেখলে ভয় হয়, মনে হয় এক্ষুনি হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়বেন আমার উপর। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের। শেষে কিনা সে কোনো মেয়ের কাছে ধর্ষক। চোখে রক্ত জমাট বেঁধে গেছে। হাত মুঠো করে নিজের প্রতি আসা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নয়নার গায়ে হাত দিতেই লজ্জা হচ্ছে এখনো। কিভাবে করলাম আমি এটা? নিজেকে ক্ষমা করব কিভাবে? নয়নার মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর তা কখনোই আমি চাইনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি কথা দিয়ে সবকিছু ঠিক করা হবে না। আমি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত দিয়েছি, জানি না তুমি কখনো আমাকে ক্ষমা করবে কিনা। আর কিছু বলার আগেই নয়না জিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না নয়না, আমার কালো ছায়া কোনো দিন আর তোমার উপরে পড়বে না। আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে, তা হয়তো এই জন্মে আমি মুছে দিতে পারবো না। পারলে ক্ষমা করে দিও। নয়না কিছু বলতে যেও বলতে পারলো না। গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল। জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে, আমি কি এখান থেকে চলে যাব, নাকি বাসার ভেতর পর্যন্ত আসব? আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন, তাই তাদের হাতে ফেরত দিয়ে আসবেন। দারোয়ান বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে। বাসার দরজায় এসে বারবার কলিং বেল দেওয়ার পর মাহফুজা বেগম ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে এসে লাইটটা অন করে বলল, এত রাতে কে আসলো? দরজা খুলে নয়নাকে দেখে বলে, মা, তুই এত রাতে? সব ঠিক আছে তো? কি হয়েছে? তোমার শার্ট ওর শরীরে কেন? কি করেছ আমার মেয়ের সাথে? আম্মু, ভেতরে আসতে দাও আগে। আয়,
বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুলল। চোখ ডলতে ডলতে বলেন, এত রাতে তোমার আবার কি হলো? মেয়ে আর মেয়ের জামাই এসেছে, দ্রুত চলো। আমার কিছু ঠিক মনে হচ্ছে না। মাহবুব তালুকদার এসে বলেন, এত রাতে কি এমন ইমার্জেন্সি পড়লো যে বাসায় চলে আসলো? আসার আগে একটা ইনফর্ম তো করবে। আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম। আচ্ছা, কথা পরে হবে। নয়না, তুমি বরং জামাইকে নিয়ে রুমে যাও। ওরা দুজন রুমে ঢুকতেই মাহবুব তালুকদার বাহির থেকে দরজাটা লক করে দিল। লাল টুকটুকে বেনারসিতে বউ সেজে বসে আছে নীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল, সেই সব দিয়েই বিয়ের আয়োজন করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করলো লাবিব। নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমে আমি কেন, যে কোনো পুরুষ পড়তে বাধ্য। তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুক করে তোমাকে খেয়ে ফেলি, নিজের বউকে নিজেই না নজর দিয়ে ঢেলি। নীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা লাবিব, আমার রূপ দেখেছ? আমার চোখ ভর্তি অশ্রু আর ওর চোখে পড়ছে না। কই, একবারও তো জিজ্ঞেস করলো না তোমার চোখে পানি কেন? একবারও বললো না তো তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি। তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে, নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে? এই আমার সুন্দরী বউ, কি ভাবছো বলো তো? তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয় পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আটকে আছো আমার মোহ মায়ায়? লাবিব এগিয়ে এসে বলে, কবুল বলতে দাও, তারপর দেখো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি। সুন্দরী, এক্ষুনি কাজে আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো, ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রংচঙে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা। হঠাৎই তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করেছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা? রঙিন বেলুন আর জরি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা, হাঁটুতে মুখ গুজে কান্না করছে। সবকিছু কেমন যেন বিষাক্ত মনে হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বলেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবার এসেছে, আর তাকে আপ্যায়ন করবে না তো উল্টো বন্দি করে রাখবে? একদম চুপ করো তুমি। জামাই? কত বড় সাহস, তুমি ভেবে দেখো। আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ। দেখি কার ঘাড়ে কটা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোন বেডাকে সাপ লুডু খেলতে আমি দেব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনো তা সম্ভব না। মিজান তালুকদার এসে বলেন, ভাইজান, এত রাতে ডেকে পাঠালেন, কোনো সমস্যা? সমস্যা বলেই তো ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে ও অন্য ভেবেছে। মাথা ঠান্ডা করেন ভাইজান। শত হোক আমার মেয়ে মেয়ে পক্ষের, তাই হুট করেই হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাতটা শেষ হোক, চৌধুরী সাহেব কি বলে এর ওপর ডিপেন্ডেবল। আগে কি হয়? নিশ্চয় তোমাদের পরিবারের সবার কি মাথা সমস্যা? তোমরা কি এভাবেই কারোর পাবনা মেন্টাল হাসপাতালে যাও? নয়না বেডের ওপরে দাঁড়িয়ে বলে, মুখ বন্ধ করুন মিস্টার পাইলট। আমার মাথায় সমস্যা আছে। আপনাকে একটি বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত 1 ঘন্টা খানেক। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওটা আপনার এরিয়া ছিল,
এটা আমার। এবার বুঝেছেন সুনয়না কি কাজ, কি চিজ? ও রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখন বিশ্বাসে পরিণত হলো। সো সেম অন মি। শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো। এই ছিল কপালে। নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলেছেন, পাগলামি শুরু করলে যে পালাবেন সেই রাস্তাও কিন্তু বন্ধ। তাই চুপ করুন। নয়না চোখ পাকিয়ে বলে, এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন। আজকের ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনেরা। উফস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা, এবারের মতো আমাকে ক্ষমা করুন বলেই হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না। দেখুন আমি কি করি। পটলের মতো হাইট ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট। শীতের দিনে বিয়ে করতে কে বলেছে? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার কাছে আসব, তারপর করব। তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষতবিক্ষত করে দিব। এরপর আপনি বুঝবেন কারোর সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিচ্ছু করবে না বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টি শার্টটা ঘ্যাচাং করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, কি হচ্ছে এইসব বাচ্চাদের মতো বিহেভিয়ার? কেন করছো? উফ শিট। বাচ্চা তো বাচ্চাময়ী করবেই। আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না? আজকে আপনার খবর আছে বলেই ধস্তাধস্তি করা শুরু করলো। জিয়া নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। আরেক হাত দিয়ে নয়নার হাত দুটোকে পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো। নয়নার কেমন যেন অদ্ভুত লাগছে। মনে মনে বিড়বিড় করে বলল, নয়না দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা, সাহস দেখা। ছাড়ুন আমাকে। এখন জোর দেখাচ্ছেন? জিয়া নয়নাকে আর নিজের কাছে টেনে আনলো। কাম অন বাবু, সুইট কিউট বেবি বউ আমার, লেটস এনজয়। নয়না চোখটা বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিচ্ছু করবো না আপনাকে। জিয়া নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু ভয় করছে? আরে বেবি, কিসের ভয়? এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিচ্ছু করব না। ছাড়তে পারি, তবে আমাকে এখান থেকে সেফভাবে বের করে দিতে হবে। আমি কথা দিচ্ছি তো আর কোনোদিনও তোমার উপরে আমার কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতেই দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো কোনো ছেলে মেয়ে একাকী এতটা কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ। সরি, এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য? নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এই শেষ অনুরোধটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে, আমি আপনাকে আরেকবার কিছু করতে পারি। নয়নার কথা শুনে জিয়ান শকড। এই মেয়ে কি বলে? আগুনে ঘি ঢালার কাজ করতে চাইছে কেন? আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে, হ্যাঁ বুঝতে পারছি, প্লিজ ওয়ান কিস। এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে, প্লিজ ডোন্ট ডু দিস। এই মুহূর্তে এটা বিপজ্জনক। প্লিজ জাস্ট ওয়ান কিস। তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন, এরপর কোনোদিন নিজেকে আর সাহসী বলবেন না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো?
তুমি যেচে কেন উত্তপ্ত স্পাতে হাত দিতে চাইছো? কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দু মাত্র সাহায্য করব না। ওকে, কাম অন বাবু। তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি। একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো বলেই মুখে হাত দিল। জিয়া নয়নার কাছাকাছি এসে বলে, আগেই ঠোঁট আড়াল করছো? বলেই আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি শার্টটা আঁকড়ে ধরে বলে, লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো? এই মেয়ে, কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছো না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন? এখন থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো জিয়ান একটু সরে আসলো জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে, আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি, তা বুঝতে পারছো? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ? এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বাটনটা খুলে শার্টটা বেডের উপরে রাখলো। জিয়ান পেছনের দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট। এর পরিণতি ভালো হবে না। নয়নার শার্টটা খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গত রাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত। ওইসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম। শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত। এতক্ষণ শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দুই হাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের কোমরে কামড় বসিয়ে দিল। এরপর টুক করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন, তার উপরে খাবেন ধোলাই। জিয়ান একটু কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপরে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম, তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম। জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে কিন্তু ঠিকঠাকই আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এইড বক্স কোথায়? আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওইসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে, ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত করে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা এনে জিয়ানের সামনে রাখলো। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রূপে তো আমি নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পাই না। ও সরি, আমি তো দেখতে পাচ্ছি। দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী। সরি, রেজা। ও ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত! পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পারছো না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জংলি বিল্লির মতো কেউ কামড় দেয়? আমি দেখাবো আমাকে কোন হিংস্র বাঘ কিভাবে কামড় দিয়েছিল। তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন রাত বাজে 2টা 40 মিনিট। ঘুমিয়ে পড়ুন, ভোর হোক আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এইখানেই ঠিক আছি। ওকে ডিয়ার হাজবেন্ড, আপনি ঠিক থাকুন, আর আমি একটা আরামসে ঘুম দেই। বলেই ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কম্পিউটারের ভেতর থেকে নয়না বলল,
এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কম্পিউটারটা লজ্জা পাচ্ছে। সি, একটা কম্পিউটারকেও ছাড় দিচ্ছেন না। ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে, নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজাটা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসলো। নীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলল, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল। তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম। নীলাঞ্জনা ঘোমটা তুলে বলে, পাওয়ার যুদ্ধ মানে? লাবিব নীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মাথাটা উঁচু করে ধরে বলে, এতদিন তো আমাকে বাধা দিয়েছ, আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই। আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব। শরীর পাওয়া মানেই কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব নীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলল, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজি সাহেব বললেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল, আবার ওই বাড়িতে যেই বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে? সব কিছু এত সহজ? ছেলে তো আমার একার। ছেলে যার জন্ম হবে তার মতোই তো। ঘাড় তেড়ামি তো আমার থেকে পায়নি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা, একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই, সেই ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ, নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না। এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তামুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকেদের কোনোদিন সাহস হতো না আমাদের কথা শোনানোর। আজকে তোমার ছেলের জন্যই সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে, কাল রিসিপশন, মানুষ দাওয়াত দেওয়া, তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইলটা নিয়ে কল করলো জিয়ানকে। কিছুক্ষণ আগেই চুপিসারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো, উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছো আম্মু? কল করেছি নাকি তোর কর্ম করিয়েছিস? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে নিয়ে সাথে আসবি। কিভাবে আনবি আমি জানি না, কাল রিসিপশন, শত শত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। এসবের কি দরকার ছিল? তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে? তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল্ট তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী, তার মর্যাদা রক্ষার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে, তবে একই সাথে বাকিটা জীবন কাটাতে হবে, এটা কি সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়া নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলে, পাইলট মহাশয়, আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে? তারা? না। তাহলে? অন্ধকার। রাত যত নিকষ কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন? তুমি ঘুমাও, ঘুম ভাঙিয়ে এখন বলেন। ঘুমাও? আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা, আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার, নাকি আপনি বাটপার? তুমি জানো না পাইলট মানে কি? জানেন আর ক্লাসের আমার রোল নাম্বার কত, ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের শাখায় 100 জন। তাহলে আর কত?
95 হবে হয়তো। আপনি আমাকে ইনসাল্ট করছেন? আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন। আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা, নিশ্চিত আমি গোল্ডেন পাবো। এই আপনার জন্য আমার পড়ালেখার ডিস্টার্ব হচ্ছে। আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করার আর কেন লাগবে? আমার বাবা বললেই বিয়ে করতে হবে? আপনি বলতে পারলেন না না আমি বিয়ে করব না? আচ্ছা, আমার ভুল হয়েছে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো আর কেউ কলঙ্ক লেপন করবে না। কলঙ্কের ভাগ সব আমার। আমি সত্যি দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। চলো আমরা লুডো খেলি। না, আমি ঘুমাবো। ভোর হতে বেশি সময় বাকি নেই। আসো, বাকি রাতটুকু একসাথে কাটাই। আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো? আমার না, কে আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন, আসো একসাথে কাটাই। একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিওর কথা বলে, আর এখন বাচ্চাদের মতো করে কথা কেন বলছো? আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন। তোমার কাছে ছোট্ট একটা আবদার। অসহায় আমাকে কি আপনার মামার বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামার বাড়ি আমার কাছে? আমার কাছে না। একটা অনুরোধ করতে চাই, রাগবা প্লিজ। আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই, আপনি একটু চুপ করে বসে থাকুন। তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে? নয়না ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে। আমার একটা দিন আপনার কি উপকারে আসবে? তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। হাত ছাড়ুন, আপনি টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু দেখতে সুন্দর। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমার তো মনেই পড়ে না। আমি বলবো, কবে আপনার সাথে দেখা হয়েছিল? বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল। আপনি রেগে বলেছিলেন, ওড়না সামনে না রাখতে পারলে পড়ার কি দরকার? তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি। অদ্ভুত, আপনাকে আমি মিথ্যা কেন বলবো? আপনি ছিলেন ওটা, আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন। আচ্ছা, তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরায় কি করছিলে? আরে একা একা মানে কি, ফুপির সাথে গিয়েছিলাম। সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন, আমি তো সেই দিন আপনাকে দেখে পুরাই ফিদা। ব্ল্যাক কোট, সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো স্ট্রেট করা। এই জন্য সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো। আমরা ভোরেই চলে যাব বাসায়। পরশু আমার ডিউটি শুরু হবে, আগামীকাল রাতেই চলে যাব আমি। এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি ভুলে যেও আমার নাম। মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো এক স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আপনি চলে যাওয়ার পরে কি হবে? কিছুই হবে না। তুমি আগের মতোই নিজের জীবনটা গুছিয়ে নেবে। আমি তোমার জীবনে এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়ের ও মুছে দিতে পারবো না। ক্ষমা চাইবো সেই যোগ্যতাটুকুও আমার নেই। আমায় ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নিও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি, যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়েই হারিয়ে যায় অতল গহ্বরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরালো না, সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমাকে কিভাবে মেনে নেব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া আর কিছুই না। কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আর এইসব কিছুর জন্য দায়ী আমি নিজেই। জিয়ানের হঠাৎই ইচ্ছে করছে নয়নার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে।